মোটামুটি 6টা স্কুলে আমাকে পড়তে হয়েছে। 6টা স্কুলে আমাকে বিভিন্ন কারণে পড়তে হয়েছে। সে সময় থেকে যদি বলতে হয় তাহলে তো অনেক কথা বলতে হয়, কেননা আমাদের আমাদের গ্রামের যে স্কুলটা ছিল সেইখান থেকে আমার লেখাপড়া শুরু। এবং প্রথমে আমরা তালপাতা লিখতাম, তারপরে ওখান থেকে মালিয়াটা স্কুলে ভর্তি হই। স্কুলটা ছিল আমাদের একদম বাড়ির পাশে। দেশ বিভাগ হলো, দেশ বিভাগ হলে আমি তার আগে যে স্কুলে পড়তাম সেই স্কুল থেকে চলে আসতে বাধ্য হলাম। দেশ বিভাগের পরে আমার জ্যাঠামশাই উনি স্কুল টিচার ছিলেন, সেখানে আমি ছুটিপুর স্কুলে ভর্তি হলাম। ছুটিপুর স্কুলে সেখানে ক্লাস 6 পর্যন্ত ছিল। বাকি হাই স্কুলে ভর্তি হলাম। বাকি হাই স্কুলে স্কুলটা আমাদের বাড়ি থেকে মোটামুটি 3-4 কিলোমিটার দূরে ছিল, এবং মানে যাতায়াতের অবস্থা তখন এত খারাপ ছিল যে কিছুদিন পরেই আমাদের নৌকো করে যাতায়াত করতে হতো। বাকি হাই স্কুলে আমি পড়লাম ক্লাস 7 পর্যন্ত। তারপরে আমি আবার মানে চলে যেতে বাধ্য হলাম ভারতে। ক্লাস 7 থেকে 8 পর্যন্ত আমার আমি বহির্গাছি স্কুলে পড়েছি। তখন বহির্গাছি স্কুল ছিল আপনার ক্লাস 7-8 পর্যন্ত। ক্লাস 8 হওয়ার 8 হতে হতেই আমি ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ি। তখন আমি আবার বহির্গাছি স্কুল থেকে চলে আসি, এবং সেখান থেকে আমি পূর্ব বাংলায় চলে আসি। পূর্ব বাংলায় আসার পরে আমি অ্যাকচুয়ালি বাকি হাই স্কুলে আমি মানে 2বার পড়েছি। আর আমার স্কুলে আমাদের বাড়ির পাশে যে স্কুল ছিল সেই স্কুলে আমি 2বার পড়েছি। আলটিমেটলি বাকি হাই স্কুল থেকে আমি মাধ্যমিক পাশ করি। হেডমাস্টার মশাই বললেন যে তুই কলেজে পড়বি, পড়ে ওখান থেকে হেডমাস্টার হবি। আমার অঙ্কের হেডমাস্টার বললেন, তিনি বলে যে না তুই সায়েন্স পড়বি, তারপরে যা করার করবি। আর আমার মামা বললেন যে ওসব নয়, তুই একদম ঢাকাতে পড়বি। ঢাকাতে কেননা ঢাকার কমার্সে তখন খুব দাম, উনি চাইতেন যে আমি কমার্স পড়ব। কিন্তু আলটিমেটলি ওই ভিক্টোরিয়া কলেজে ভর্তি হলাম। ভিক্টোরিয়া কলেজে পড়ার সময় একটা বিশেষ ঘটনা ঘটে, যে ঘটনাটা এখন আমাদের মনে আছে। আর অনেকগুলো ঘটনা ঘটে যেগুলো সবগুলো উল্লেখযোগ্য নয়। আমাদের বাংলা টিচার, বাংলা প্রফেসর যেদিন একদিন পড়াতে এলেন, পড়াতে এসে দেখলেন যে বোর্ডে কিছু লেখা আছে। সেই বোর্ডে লেখা আছে, কি লেখা আছে যে একটা কবিতা লিখেছে একজনে, কলেজের পাশে চিত্রা নদী। তো চিত্রা নদীর তীরে বেনি পেকাইয়া শিরে কে যায় ও পথে চলি, প্রতিজনের বক্ষ হানিয়া কে যায় ও পথে চলি, দিলার তার ঠিক পরিচয়, ডাক নাম তার ডলি। ওই সময় মানে ডলি ওই মায়াবন বিহারিণী হরিণী, মানে ওই হরিণী মানে ওটাই আমাদের একটা ইয়ে হয়ে গেল। আচ্ছা, এই যে তারপরে কলেজে ওখান থেকে পড়লাম। পড়ার পরে আমার দেশ বিভাগের পরে হয়ে গেল, আমি চলে আসলাম ভারতে। চীনের সঙ্গে ভারতের যুদ্ধ হলো, সেই সুযোগে আমরা পরীক্ষা দিয়ে পাশ করে সিটি কলেজ অফ কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ওখানে ভর্তি হলাম। আর রাত্রিরে ক্লাস করতাম, দুপুরবেলায় অফিস কাজ করতাম। একটা বিশেষ ঘটনা ঘটে সেই সময়, তখন আমি অলরেডি মানে আমাদের যে এসসি অ্যাসোসিয়েশন সেই সম্বন্ধে খানিকটা আমি মানে বুঝে নিয়েছি যে এসসি অ্যাসোসিয়েশন না করলে আমাদের কোনো সুবিধা হবে না। তো সেখানে আমরা সবাই মিটিং করে একদিন ডক্টর ডিএম বৈঠা বলে
একজন ভদ্রলোক ছিলেন, তিনি এমপি এবং তিনি ছিলেন এসসি এসটি কমিশনার। তখন কিন্তু রিজিওনাল কমিশনার গুলো হয়নি। তো সেই এসসি এসটি কমিশনারের সাথে আমরা একটা রিপ্রেজেন্টেশন দিলাম, কিন্তু উনি বললেন যে আমি ব্যস্ত আছি, কিছু সময় দিতে পারছি না, আমি আন্দামান যাব, আন্দামান থেকে ফিরে আপনাদের কাছে আমি আসবো এবং আপনাদের সমস্ত গ্রিভেন্সেস শুনবো। আর কি হলো, মানে কাস্টমসের সম্বন্ধে কাস্টমসের মিটিং হলো, অনুষ্ঠান হলো, কিন্তু সেখানে আমরা কথা বলার সুযোগ পেলাম না। তখন তিনি বললেন যে ঠিক আছে, আপনাদের যেটা আছে সেটা লিখে লিখে আমাকে রিপ্রেজেন্টেশন দিন, আমি দেখব। তো সেই সময় আমাদের রিজার্ভ ব্যাংকে তো কোনো রিজার্ভেশন ছিল না, কিচ্ছু ছিল না। ওই ভদ্রলোকের ছেলেমেয়েগুলো লেখা মানে ওরাই ইয়ে করতো, মানে ওকে চেনা আছে, ও স্কুল ফাইনাল পাস করেছে, তার মানে মাধ্যমিক পাস করেছে, এই করেছে ইত্যাদি। তো তখন উনি বললেন যে আমাদের কাছে লিখে আমাকে রিপ্রেজেন্টেশন একটা লিখে পাঠান। আমরা লিখে পাঠালাম, লিখে ওনাকে রিপ্রেজেন্টেশন দিলাম তাতে, এবং আমরা চাইলাম যে রিজার্ভ ব্যাংকে যে নাম্বার অফ এমপ্লয়ি আছে তার একটা পরিসংখ্যান আমরা চাইলাম। সেই পরিসংখ্যানের দেখা গেল যে রিজার্ভ ব্যাংকে কোনো এসসি এসটি অফিসার নেই, একজন মাত্র লোক আছে, মানে এসসি এসটি কোনো ক্যাডারেই নেই, একজন মাত্র লোক আছে, তার নাম ছিল গদাধর সখা। হ্যাঁ, তিনি কিন্তু ওই রিজার্ভেশনে পাননি, রিজার্ভেশনের বাইরে উনি পেয়েছিলেন, ভালো রেজাল্ট ছিল, উনি পেয়েছিলেন। তো গদাধর সরকার তার ওকে তাকে ওই শাখা মৃগ এসব করে বিরক্ত করতো, কিন্তু উনি খুব শান্তবর্গ ছিলেন। কিন্তু আমাদের ওই চিঠির পরে, মানে রিপ্রেজেন্টেশনের পরে আমাদের বিভিন্ন সময়ে মানে আমরা কয়েকবার মানে স্পেশাল রিক্রুটমেন্ট চাইলাম, স্পেশাল রিক্রুটমেন্ট, এবং আমরা মোটামুটি মানে আমাদের রিজার্ভ ব্যাংকের শুরু হওয়ার আগে আমরা 4 বার আমাদের এই স্পেশাল এক্সামিনেশন করতে পেরেছি। গ্রেড এ তে, গ্রেড বি তে, গ্রেড সি তে স্পেশাল এক্সামিনেশন করাতে পেরেছি আমরা। আচ্ছা, ইতিমধ্যে আমার একটা ঘটনা ঘটলো যে যখন এই নিয়ে মানে কথা হচ্ছে, তখন সারা ভারতে একটা আলোড়ন পড়ে গেছে, এবং সেখানে সবার থেকে মানে সবাই চেষ্টা করছে যে আমরা যাতে রিজার্ভেশনটা পাই। রিজার্ভে কিন্তু রিজার্ভেশন ছিল না, আমরা যাতে রিজার্ভেশন পাই। সেক্ষেত্রে তো আলটিমেটলি ঠিক হলো যে একটা এসসি এসটি অর্গানাইজেশন করা দরকার। তখন অল ইন্ডিয়া রিজার্ভ ব্যাংক এসসি এসটি অ্যান্ড বুদ্ধিস্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন তৈরি হলো, এবং সেটা ম্যাড্রাসে তৈরি হলো। সেখানে আমরা 2 জন মাত্র রিপ্রেজেন্টেটিভ ছিলাম, একজন সুধাংশু নিয়োগী আর আমি। তারপরে অবশ্য সংগঠনের কাজে আমার বহু জায়গায় আমরা বহুবার বহু মিটিং করেছি। আমাদের একটা ট্রাইএনিয়াল মিটিং ছিল, প্রতি 3 বছর একটা মিটিং হবে এবং মানে সম্মেলন হবে, প্রতি 3 বছর একটা সম্মেলন হবে, এবং সেই সম্মেলনে আমাদের জেনারেল সেক্রেটারি ও সব একটা কথা বলে রাখা দরকার যে আমি রিজার্ভ ব্যাংকে 39 বছর চাকরি করেছি, 39 ইয়ার্স। এরিয়ার শেষের দিকে যখন মানে আমি শেষের দিকে চলে আসছি, তখন এক ভদ্রলোক, কেরানিয়ান এক ভদ্রলোক, তিনি আমাকে বললেন যে আপনি মানে সবার উন্নতি করতে পারবেন না, আপনাকে আপনার কমিউনিটির উন্নতির কথা ভাবতে হবে। আলটিমেটলি কমিউনিটির উন্নতি সমাজের কাজে আপনি শুধু কমিউনিটির কথা ভাবেন। একটা মিটিংয়ে আমার ওই কথাটা এখনো মনে আছে, যে ওই একটা মিটিংয়ে আমাকে ওই কথা বলার পরে
তখন আমি আমার কমিউনিটি দিকে নজর দিলাম, তখন আমি রিটায়ারমেন্টের দিকে এগিয়ে আসছি। যখন আমার রিটায়ারমেন্ট হয়ে গেল, রিটায়ারমেন্ট হয়ে যাওয়ার পরে আমরা মধ্যমগ্রাম প্রগ্রেসিভ নবশূদ্র ওয়েলফেয়ার সোসাইটি তৈরি করলাম 2001 এবং 2002 সালে আমাদের এই সংগঠনটা শুরু হয়, যার প্রথম সভাপতি ছিলেন ডক্টর অমিয়কান্তি হালদার। তখন আমাদের যে কাজটা প্রথমে আমাদের ছিল, সেই কাজটা হচ্ছে যে আমাদের যেসব ছেলেমেয়েরা তাদের লেখাপড়ার দিকে একটু নজর দেওয়া দরকার। সেই জন্য আমরা একাধিকবার বিভিন্ন স্কুলে পরীক্ষা নিয়েছি। পরীক্ষা নিয়ে সেখান থেকে ভালো ভালো ছেলে তুলে এনে তাদের ট্রেনিং, মানে তাদের ওই এডুকেশনে সহায়তা করে, এবং তার মধ্যে বেশ কিছু ডাক্তার, ইঞ্জিনিয়ার এরাও হয়েছে। মধ্যমগ্রাম প্রগ্রেসিভ নবশূদ্র ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে আমরা যেসব কাজ করেছি তার একটা বর্ণনা দেওয়া দরকার। যেমন সোসাইটির মাধ্যমে আমরা পারিজাতনগরে একটা প্রতিষ্ঠান করেছি, পারিজাতনগরে একটা প্রতিষ্ঠান করেছি, এবং সেখানে একটা স্কুল তৈরি হয়েছে। এখন স্কুল তৈরি হচ্ছে, ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য একটা স্কুলও তৈরি হয়েছে। ওখানে আমরা ওই জায়গাটা যে ভিত্তিপ্রস্তর স্থাপন, সেটা আমরাই করেছি। ভিত্তি করলাম, ভিত্তি করার পরে সেই বিল্ডিং হলো, এবং বিল্ডিং হয়ে এখন মোটামুটি একেবারে পল্লবিত হয়ে গেছে। এছাড়া আর এরপরে যখন আমরা আরেকটা ইয়ে করলাম, যেটা হচ্ছে যে ওই দত্তপুকুর আম্বেদকর সোসাইটিতে আমরা আর্থিক সাহায্য করেছি, যতটা আমরা পেরেছি আর্থিক সাহায্য করেছি। করে চলছে, ওরাও ভালোভাবে চলছে, মোটামুটি ভালোভাবেই চলছে। আমরা গুরুচাঁদ শিক্ষা মিশন, মানে আমরা আমাদের সহায়তায় তৈরি হয়েছে, এবং সেখানে প্রধানত আর্থিক সাহায্য আমরা করেছি। আরো অনেকে করেছে, কিন্তু প্রধানত আর্থিক সাহায্য করেছি। ভিত্তিপ্রস্তর স্থাপন আমরাই করেছিলাম, মানে আমাদের সংগঠন থেকেই আমাদের করা হয়েছিল। সেখানে আমাদের 6.5 লাখ টাকা আমরা দিয়ে, সেই সময় 6.5 লাখ টাকাকে দিয়ে আমরা সেই গুরুচাঁদ শিক্ষা মিশনটা তৈরি করি। আম্বেদকর মিশনের মেম্বার হলাম। সুধাংশু নিয়োগী মারা যাওয়ার পরে আমি কলকাতা আম্বেদকর মিশনের সেক্রেটারি হলাম, এবং সেক্রেটারি হিসেবে আমি কতগুলো জায়গায়, বিভিন্ন জায়গায় মিটিং করেছি, এমনকি ওই তোমার ধূপগুড়ি, এসব জায়গায় বিভিন্ন মিটিং করে বেরিয়েছি। অনিল মল্লিক, সুধাংশু নিয়োগী, আমি, অনুপ বিশ্বাস, এরা কয়েকজনে মিলে আমরা ঠিক করলাম যে আমাদের একটা অর্গানাইজেশন আলাদা করে করা দরকার। আমরা যখন একটা জায়গা খুঁজছিলাম, তখন আমাদের কুমুদা তিনি বললেন যে এই জায়গায় আমরা একটা সংগঠন করতে পারি। তখন বরাকা ভবনের কাজ শুরু হয়েছে, মানে অর্ধেক তৈরি হয়ে গেছে। এরপরে বামনগাছি সমাজ কল্যাণ সমিতি আমরা তৈরি করলাম। 2009 সালে আমাদের আলটিমেটলি ওটাকে রেজিস্ট্রেশন করা হলো। 2009 সালে এটাকে রেজিস্ট্রেশন করা হলো। হওয়ার পরে আমরা বিভিন্ন রকম ভাবে সমাজের সহায়তা করার চেষ্টা করেছি, এবং ওই যে বললাম কম্পিউটার ট্রেনিং, স্পোকেন ইংলিশ, তারপরে দাতব্য চিকিৎসালয়, এইসব আমরা
শুরু করলাম। আমরা চেয়েছি যে সংগঠনটা বড় হোক এবং তারপরে আমরা ওখানে একটা নিজেদের অফিস তৈরি করতে পেরেছি এবং পরবর্তীকালে আমরা একটা নিজেদের আরেকটা অফিস তৈরি করতে পেরেছি এবং সেখানেই আমরা ওই কম্পিউটার ট্রেনিং সেন্টার, বিভিন্ন সময় ছাত্রছাত্রীদের লেখাপড়ার ব্যাপারে আমরা সহায়তা করেছি। আমরা এই যে আমাদের যে বিভিন্ন আমাদের যে অফিস তৈরি করা, এগুলো বিভিন্ন লোকের সহায়তায় তৈরি হয়েছে এবং সেখানে ডক্টর রবীন্দ্র গান্ধী হালদার বা এরা সবাই রয়েছে এবং পরবর্তীতে আমরা যখন আমার একটা ঘর নিলাম, সে ঘরেও সবাই সাহায্য করে আমাদের সম্প্রদায়ের সাথে যাতে আরো ভালোভাবে কাজ করতে পারি সেই জন্য আমরা চেষ্টা করছি। বয়সজনিত কারণে রিটায়ারমেন্ট হলো, রিটায়ারমেন্টের পরে হরেন্দ্রনাথ মন্ডল ওখানে সেক্রেটারি হয়ে আমার রিটায়ারমেন্টের পরে বামুনগাছি সমাজ কল্যাণ সমিতি এখন খুব ভালোভাবে চলছে, সমস্ত কিছু সবাই অ্যাক্টিভ আছে এবং সবাই খুব ভালোভাবে চলছে। এর মধ্যে সংগঠনের কাজে আমরা একবার একটা ব্রহ্মসূত্র মহাসম্মেলন করলাম, সেটা সল্ট লেকে। সেখানেও আমি একজন সেক্রেটারি হিসেবে ছিলাম এবং সেটা ওই উপেন বিশ্বাসের নেতৃত্বে হয়েছিল। কিন্তু আলটিমেটলি আমরা চেয়েছিলাম যে উপেন বিশ্বাসকে, তখন তো অল্প বয়স, তখন আমরা চেয়েছিলাম উপেন বিশ্বাসকে আমরা একজন বিধানসভার মেম্বার হিসেবে পেতে চাই। সেইভাবে আমরা চেষ্টা করেছি, তিনি ঘুরিয়ে দিলেন এবং আমাদের কপিল ঠাকুর তিনিও ওখান থেকে আস্তে আস্তে সরে এলেন। এসে তারপরে এরপরে যে সংগঠন হয় সেটা হচ্ছে কলকাতা নবসূত্র অ্যাক্টিভিস্ট অ্যাসোসিয়েশন তৈরি করলাম। তখন কপিল কৃষ্ণ ঠাকুর অফিসে কাজ করছেন, তো নবসূত্রের জন্য কিছু করার প্রয়োজন, সেই ব্যাপারটা আমি ফিল করলাম এবং কয়েকবার আমি অফিসে গিয়ে ওর সঙ্গে দেখাও করেছি। তখন উনি চাকরিতে ছিলেন, দেখাও করেছি। দেখা করে আমি এর প্রয়োজনীয়তা নেই, আমাদের একটা সম্মেলন করা দরকার, তার প্রয়োজনীয়তা উনি উপলব্ধি করলেন এবং আলটিমেটলি সেখান থেকেই আমাদের ওই KMTAA ওইখানে শুরু হলো। সেখানে আমি সেক্রেটারি ছিলাম, প্রেসিডেন্ট ছিলেন ডক্টর অতুল কৃষ্ণ বিশ্বাস, তিনি ছিলেন প্রেসিডেন্ট এবং আরো সব অন্যান্য ছিল। এখান থেকেও আমরা আমাদের সমাজের জন্য আমরা দুবার আমরা সম্মেলন করেছি, আমরা একটা বাংলা নবসূত্র বলে আমরা যে বইটা গবেষণামূলক বই লিখেছিলাম, প্রকাশনাটা হয়ে গেছে। দ্বিতীয় খণ্ড আমরা সেটাকেও তৈরি করার চেষ্টা করছি এবং সেখানে আমাদের কাজকর্ম এখন চলছে, সেটা যন্ত্রস্থ আছে আর কি। ডক্টর বনশান্ত বিশ্বাসের নেতৃত্বে ওটা এখন, যেহেতু আমি ওখানে নেই এখন, সেই জন্য ডক্টর বনশান্ত বিশ্বাসের ইয়েতে ওটা চলছে। আমি প্রথমে ব্যাপারটা হচ্ছে যে আমি প্রথম কলেজ থেকেই লেখাপড়া মানে লিখতে শুরু করি। সেখানে আমার একটা লেখা আমি জানতাম না, কিন্তু রয়্যাল ভিক্টোরিয়া কলেজে অন্য আরেকটা ছেলে যে আমাকে বললো, সে আমার নিচে ক্লাসে পড়তো, সে বললো যে তোমার লেখা বেরিয়েছে, তুমি দেখেছো? বললো না, আমি তো দেখিনি এখনো। বললো তোমার একটা লেখা বেরিয়েছে ইত্যাদি ইত্যাদি। তো সেটাই আমার প্রথম সূত্রপাত। কবি ঠাকুরের বিশেষ সহায়তায় আমি আমার নতুন বইটা রূপসী বাংলা রূপকথা, নতুন বইটা রূপসী বাংলা রূপকথা,
আবার আমি লিখেছি, এবং সেটাও এখন যতদূর সম্ভব, যতদূর মানে আমি পরিচিতের মধ্যে আছেন, পাঠক মহলের বিশেষ সমাদৃত হয়েছে। কারণ এই ধরনের লেখা তো সাধারণত লেখা হয় না। আর যারা সব বড় বড় সাহিত্য করেন, এইসব গল্প, আমার যেসব গল্প, সেই সব গল্প এর মধ্যে থাকে না। প্রথমত চেয়েছি যে আমাদের যেসব নতুন প্রজন্ম বেরিয়ে আসছে, তারা আমাদের আগে কি ছিল সেই জিনিসটা একটু জানুক, এবং সেই জানার জন্যই আমি ফিল করলাম যে কিছু একটা লিখে রাখা দরকার। সেই জন্যে রূপসী বাংলার রূপকথাটা আমি লিখেছি, যাতে ওরা জানতে পারে যে সেইখানকার অবস্থা কি ছিল, তখনকার অবস্থা কি ছিল। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমি একটা কথাই বলতে চাই, যে তোমার নিজের সম্প্রদায়কে আগে শিক্ষিত করে তোলো, এবং তাহলেই দেখবে সবাই শিক্ষিত হয়ে যাবে। আমাদের প্রধান যেটা শিক্ষা, লক্ষ্য করে থাকবে যে আমরা প্রধানত শিক্ষা এবং শিক্ষা বিষয়ে সমস্ত জায়গায় আমরা কাজ করেছি। তো আমি চাই যে আগে শিক্ষার ব্যাপারে বা নিজেদের শিক্ষা ব্যাপারে তারা আরো একটু সচেতন হোক, এবং ওই মোবাইল এটা সেটা নিয়ে এইসব ঘিরে, যদিও আমি আমার বইতে লিখেছি যে তোমরা সবাই হয়তো নানান রকম গ্যাজেট দিয়ে ইয়ে করো, কিন্তু আমি যে এই গল্পটা লিখেছি সেই গল্পটা কিন্তু তোমাদের প্রত্যেকের মনে নাড়া দেবে, সেইটাই আমার ইচ্ছে। এখন ভবিষ্যতের জন্য আমি এটা কথাই বলতে চাই যে তোমরা আর কিছু না হোক, তোমাদের নিজেদের আত্মোন্নতির জন্য চেষ্টা করো, তাহলেই আমরা সামগ্রিকভাবে মানে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নিতে পারবো।